সন্দীপ এবং রেখা 10 কন্যা সন্তানের বাবা মা ছিল। তাদের বিয়ের প্রায় 13 বছর সম্পূর্ণ হয়ে যায়। এই 13 বছরের মধ্যে তারা 10টা কন্যা সন্তানের জন্ম দেয়। তবুও এখনো পর্যন্ত রেখা ছেলে সন্তান জন্ম দেওয়ার আশা রাখে, কিন্তু সে মোটেও তার ছোট ছোট 10 মেয়েকে কিছুতেই সামলে উঠতে পারে না। সে তাদের কারোরই ঠিকমতো খেয়ালও রাখতে পারে না। তাই সন্দীপ একদিন বিরক্ত হয়ে তার 10 মেয়েকে অনাথ আশ্রমে ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়। অনেক হয়েছে রেখা, আর নয়। তুমি আমাদের 10 মেয়েকে কখনোই মানুষ করতে পারবে না। তোমার ওদের প্রতি কোনো ভালোবাসাই নেই। তাই আমি ঠিক করেছি, আমি আমার 10 মেয়েকে আজকেই অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে আসবো। আমি আর কারো কথা শুনবো না। সন্দীপের কথা শুনে রেখা ভয় পেয়ে যায়, আর সে ভয়ে ভীষণই কাঁদতে শুরু করে। না সন্দীপ, তুমি দয়া করে এরকম করো না। তুমি আমার মেয়েদের অনাথ আশ্রমে দিয়ে আসলে আমি কাদের নিয়ে থাকবো? আমার কোল ফাঁকা হয়ে যাবে। তুমি দয়া করে আমার মেয়েদেরকে নিয়ে যেও না, ওরা আমার সাথেই থাকবে। আমি এবার ওদের ঠিক মতো খেয়াল রাখবো, আমি কথা দিচ্ছি। সন্দীপ কোনো কথা শোনে না। সে তার 10 মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমন পরিস্থিতিতে রেখা ভীষণই কান্নাকাটি করতে থাকে। কাঁদতে কাঁদতে সে পুরানো দিনের কথা মনে করে। আমি যদি ছেলের আশায় আশায় 10টা মেয়ের জন্ম না দিতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আজকে ওদের বাবা মা থাকতেও ওদের 10 বোনকে অনাথ আশ্রমে থাকতে হচ্ছে, আর এটার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি পৃথিবীর সবচেয়ে অভাগা মা। আজ থেকে 13 বছর আগে রেখা সন্দীপকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে। 6-7 বছরের মধ্যে রেখা 6 জন কন্যা সন্তানের জন্ম দেয়। অন্যদিকে রেখার ছোট যা রিনা পরপর 3টে পুত্র সন্তানের জন্ম দেয়। আর যা দেখে রেখা সবসময় তার ছোট জায়ের উপর হিংসা করে। ছেলের আশায় আসে আমার পরপর 6টা মেয়ে হয়ে গেল, অন্যদিকে আমার ছোট যা না চাইতেই 3টে ছেলে সন্তান পেয়ে গেল। আমার আর কিছু ভালো লাগছে না। কি করে যে আমি একটা ছেলে সন্তানের জন্ম দিতে পারবো, সেটাই আমি বুঝে উঠতে পারছি না। অনেক ভাবনা চিন্তা করার পর রেখা তার ছোট জায়ের কাছে গিয়ে বলে, ছোট, আমি তোর কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আশা করছি তুই আমাকে ফিরিয়ে দিবি না। তুই তো আমার ছোট বোনের মতো, তুই অন্তত আমার কষ্টটা বুঝবি। আমার তো 6টা মেয়ে, তোর তো 3টে ছেলে। তুই তো ছোট ছেলেটাকে আমাকে দিয়ে দে না, তার বদলে আমার ছোট মেয়েটাকে তুই নিয়ে নে। তোর তো খুব মেয়ের শখ। রেখার এমন কথা শুনে রিনা খুবই রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভাবলে কি করে যে আমি আমার ছেলেকে তোমাকে দিয়ে দেব? হারগিস নয়, আমি আমার নিজের সন্তান কাউকে দেব না, আর অন্যের সন্তানকে আমি মানুষও করতে পারবো না। তোমার ক্ষমতা থাকলে তুমি নিজে ছেলে জন্ম দাও। ছোট জায়ের মুখে এমন কথা শুনে রেখা খুবই রেগে যায়। ঠিক আছে ছোট, আমিও তোকে ছেলে জন্ম দিয়ে দেখিয়ে দেব। দেখিস, তোর 3টে ছেলে বলে তোর খুব অহংকার, তাই না? আমিও হার মানবো না। যতদিন না আমার ছেলে হচ্ছে, আমি বাচ্চা জন্ম দিয়েই যাব। এভাবেই রেখার মাথায় পুত্র সন্তান জন্ম দেওয়ার ভূত চেপে বসে। কিছুদিনের মধ্যে সে আবার গর্ভবতী হয়ে ওঠে, কিন্তু দুর্ভাগ্যবশত আবার তার মেয়েই হয়, যার ফলে রেখা খুবই কান্নাকাটি করে। তোমাকে বারবার বললাম আর ছেলের আশা করো না। বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। জোর করে তুমি আবার বাচ্চা নিলে। আরো যদি একটা মেয়ে হয়ে যায় আমাদের, এখন আর কেঁদে কি হবে? সবই বলবার ইচ্ছা। না, আমাকে একজন বলেছে 7টা মেয়ে হওয়ার পর নাকি ছেলেই হয়। আমার বিশ্বাস এর পরের বার আমার ছেলেই হবে। তুমি দেখো, আমার উপরওয়ালার উপর বিশ্বাস আছে। দেখতে দেখতে এভাবে আরো 3 বছর কেটে যায়। এই 3 বছরের মধ্যে রেখা এবং সন্দীপের আরো 2টো মেয়ে হয়, অর্থাৎ এখন তারা 9 মেয়ের বাবা মা। সন্দীপ আশা ছেড়ে দিলেও রেখা কিছুতেই হাল ছাড়তে চায় না। সে এখনো ছেলের আশা করতে থাকে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তাকে বোঝালেও সে কারোর কথা শোনে না। এমনকি রেখাকে মাঝে মধ্যে সমালোচনার শিকার হতে হয়। এমনই একদিন, বাবারে বাবা, মেয়ে ছেলেটা পারেও বটে। প্রত্যেক বছর বছর একটা করে মেয়ের জন্ম দিচ্ছে। আমরা এখানে 2টো বাচ্চা জন্ম দিয়ে মানুষ করতে গিয়ে পাগল হয়ে গেলাম, আর ও মেশিনের মতো প্রত্যেক বছর একটা করে যেন বাচ্চা তৈরি করছে। শুধু বাচ্চা জন্ম দিলেই হয় না, বাচ্চাগুলোকে মানুষও করতে হয়। ছেলের আশায় আশায় ওর মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। মেয়েগুলোর দিকে কোনো ধ্যান দিশা কিচ্ছু নেই। বড় মেয়েটাই তোর ছোট বোনগুলোর দেখাশোনা করে। কি দরকার বাবা অতগুলো মেয়ের জন্ম দেওয়ার? লাজ লজ্জা কিচ্ছু নেই। প্রত্যেক বছর একই গল্প, একই গল্প।
আমার তো ওদেরকে দেখেই ভীষণ চিন্তা হয়, 9টা মেয়ের জন্ম দিয়ে ফেললো, আবার হয়তো কোনোদিন আর একটা মেয়ের জন্ম দিয়ে বসবে, কবে গিয়ে থামবে তার কোনো ঠিক নেই। অতগুলো মেয়ের বিয়ে দেবে কিভাবে সেটাই তো এখন ভাবার বিষয়। পাড়া প্রতিবেশীর মুখে এমন কথা শুনে রেখা ভীষণই রেগে যায়, আর সে তখনই তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে। এই যে কুচুটে কাকিমারা, লোকের পেছনে কাঠি না করলে তোমাদের পেটের ভাত হজম হয় না, তাই না? আমি বছর বছর মেয়ে সন্তান জন্ম দিচ্ছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার বাচ্চা মেয়েগুলোকে কি তোমরা পেটে ধরেছো? আমার ইচ্ছা আমি যত খুশি বাচ্চা নিতে পারি। এখন 9টা মেয়ে আছে, প্রয়োজন পড়লে আমি আরো 20টা মেয়ে জন্ম দিতে পারি। তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? বাবা আবার ঝগড়া করতে চলে এসেছে। কোনোদিন দেখবে বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে যাবে। উপরওয়ালা যা দিয়েছে তাতেই খুশি থাকো। তোমার কপালে ছেলে নেই, বুঝেছো? ছেলে আছে কি নেই সেটা আমি বুঝে নেব, তোমাদের এত নাক গলাতে হবে না। আর কি যেন বলছিলে তোমরা? আমার মেয়েদের বিয়ে নিয়ে তোমাদের খুব চিন্তা, তাই না? আমার স্বামীর ইনকাম যথেষ্ট বেশি, বুঝেছো? আমি অনেক ভালো ঘরেই আমার মেয়েদের বিয়ে দেব। আমি কি আমার মেয়েদের বিয়ের জন্য তোমাদের কাছে চাঁদা তুলতে যাব নাকি, যে তোমরা এখন থেকে এত টেনশন করছো? এভাবেই রেখা পাড়া প্রতিবেশীকে অনেক উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। রেখা এখন দিনরাত শুধু ছেলে সন্তানের স্বপ্ন দেখতে থাকে। একদিন রেখা তার ছোট জায়ের কাছে গিয়ে বলে, এই ছোট, জানিস আমি না ফোনে একটা ভিডিও দেখছিলাম, বাসুদেবনগর বলে একটা জায়গা আছে, ওখানে নাকি একটা সাধু বাবা থাকে। ওই সাধু বাবা ছেলে সন্তান হওয়ার ওষুধ দেয়। সন্দীপকে বললাম আমাকে নিয়ে যেতে, ও কিছুতেই আমার কথা শুনছে না। ও আমাকে নিয়ে যাবে না, আর আমাকে কোনো বাবার কাছে যেতেও দেবে না বলেছে। তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি প্লিজ? বড় জায়ের মুখে এরকম বোকা বোকা কথা শুনে রিনার মনে মনে খুবই হাসি পায়। আমার বড় জায়ের মাথাটা সত্যিই নষ্ট হয়ে গেছে। ছেলে সন্তানের আশায় জানি না আর কত পাগলামি করবে। তবে আমার বড় জাকে বোকা বানানোর একটা ভালো সুযোগ পেয়েছি। হ্যাঁ দিদি, আসলে আমিও না তোমাকে বলবো ভেবেছিলাম। বাসুদেবনগর কেন, আমার বাপের বাড়ির ওখানেও একজন সাধু বাবা আছে। ওই সাধু বাবা এক রকমের ফল খেতে দেয়, ওই ফল খেলেই ছেলে সন্তান হয়, জানো? 100%। তুই সত্যি বলছিস? ওই সাধু বাবার কাছ থেকে ফল খেলে আমারও ছেলে হবে? তুই আমাকে এতদিন বলিসনি কেন ছোট? আমি ভাবলাম তুমি যদি এসব বিশ্বাস না করো সেই জন্য তোমাকে কিছু বলিনি। আমারও তো ওই বাবার কাছ থেকে ফল খেয়েই 3-3টে ছেলে হয়েছে। তুমি বললে আমি ওই বাবার সঙ্গে কথা বলবো। তবে হ্যাঁ, ওই একটা ফলের জন্য কিন্তু বাবা 50,000 টাকা নেয়। সন্দীপ দা এত টাকা তোমাকে দেবে তো? না না, ওকে এসবের বিষয়ে কিছু জানানো যাবে না। ও একদম এসব বিশ্বাস করে না। আর ও তো আমাকে এবার বাচ্চা নিতেই দেবে না বলেছে। ও আমাকে ওষুধই এনে দিয়েছে যাতে আমি আর মা হতে না পারি। কিন্তু আমি ওসব ওষুধ খাচ্ছি না। আমি শেষবারের মতো চেষ্টা করতে চাই। তুই টাকা নিয়ে চিন্তা করিস না কেমন? আমি ঠিক টাকার ব্যবস্থা করে দেব। তুই শুধু আমাকে ওই ফলটা নিয়ে এসে দিবি। রেখার কথা শুনে রিনা খুবই খুশি হয়। আসলে রিনা পুরোপুরি ভাবে রেখাকে নিজের জালে ফাঁসায়। সে শুধুমাত্র টাকার লোভে পড়ে রেখাকে বোকা বানায়। অন্যদিকে রেখাও বোকার মতো আলমারি থেকে লুকিয়ে লুকিয়ে টাকা চুরি করে রিনাকে 50,000 টাকা দিয়ে দেয়। রিনা সেই টাকা নিয়ে নিজের পকেট গরম করে, আর তার বিনিময়ে জঙ্গল থেকে এক অচেনা ফল নিয়ে এসে রেখাকে খেতে দিয়ে দেয়। রেখা সেই ফল খাওয়ার পর ছেলে সন্তানের জন্য আরো বেশি আশা করতে থাকে। সে মনে করে এবার হয়তো তার ছেলে সন্তানই হবে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে রেখা আবার গর্ভবতী হয়, কিন্তু সন্দীপ এবার খুবই রেগে যায়। তুমি আবার গর্ভবতী কি করে হলে? আমাদের অলরেডি 9টা মেয়ে আছে। তোমাকে যে মেডিসিনটা খেতে বলেছিলাম, তুমি নিশ্চয়ই মেডিসিনগুলো খাচ্ছ না, তাই না? আমি সবই বুঝতে পারছি, তুমি ইচ্ছে করে এগুলো করতে। এই নাও, আমি দোকান থেকে অ্যাবর্শন হওয়ার ওষুধ কিনে এনেছি, এই ওষুধগুলো খেয়ে নাও, বাচ্চা নষ্ট হয়ে যাবে। রেখা সন্দীপের কোনো কথাই শোনে না। এবারও সে ওষুধ জানালা দিয়ে ফেলে দেয়। এভাবেই জোর করে রেখা আবার একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি রকম ভাবে পাল্টে যায়। রেখা মানসিকভাবে কেমন যেন পাগল হয়ে ওঠে। সে কিছুতেই তার সদ্য জন্মজাত বাচ্চা মেয়েটির মুখ দেখতে চায় না, তাকে কোলে নিতে চায় না, এমনকি তাকে নিজের দুধও খাওয়াতে চায় না। এই বাচ্চাটাকে আমার সামনে থেকে নিয়ে চলে যাও, না হলে আমি একে মেরে ফেলবো। আমার কোনো বাচ্চা চাই না, সব কটাকে আমার চোখের সামনে থেকে সরাও। আমি রিনাকে 50,000 টাকা দিয়েছিলাম, এবার আমার ছেলে হবে বলেছিল। আমি তো ওই ফলটাও খেয়েছিলাম, কিন্তু তারপরও আমার মেয়ে হলো কেন?
এতদিন পর্যন্ত এই কথাটা তুমি চেপে রেখেছিলে? তোমার ছোট যা তোমাকে বোকা বানিয়ে 50,000 টাকা ঝেপে নিয়েছে। পৃথিবীতে এমন কোনো ওষুধ, এমন কোনো ফলাবিষ্কার হয়নি যেটা খেয়ে কারো ছেলে হতে পারে। সবই উপরওয়ালার ইচ্ছা। যা হয়ে গেছে গেছে, এবার দয়া করে বাচ্চা মেয়েটাকে দুধ খাও। দেখো কিভাবে কাঁদছে। না না না, এই বাচ্চা মেয়েগুলোকে আমার চোখের সামনে থেকে সরাও। এগুলো আমার মেয়ে নয়, আমার ছেলে চাই। আমার এবার ছেলে হবে, এর পরের বার আমার শিওর ছেলে হবে। আমি এই অপয়া মেয়েগুলোর আর মুখ দেখতে চাই না। এই বলে রেখা তার সদ্য জন্ম নেওয়া বাচ্চা মেয়েটিকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সৌভাগ্যবশত বাচ্চা মেয়েটির কোনো ক্ষতি হয় না। সন্দীপ বাধ্য হয়ে দোকান থেকে দুধ কিনে নিয়ে এসে বাচ্চা মেয়েটিকে খাওয়ায়। অন্যদিকে 9 জন বাচ্চা মেয়ের দায়িত্ব গিয়ে পড়ে সন্দীপ এবং রেখার বড় মেয়ের উপর। মাত্র 10 বছর বয়স হলেও সে একাই তার ছোট ছোট বোনেদের দেখাশোনা করে। তাদের সময় মতো খাবার খাওয়ানো, স্নান করানো সবই রিমিতা করতে থাকে। আর রিমিতা যদি কোনো কারণে ভুল করে বসে, তাহলে রেখা একসাথে 10টা মেয়েকে ধরেই ভীষণ মারধর করে। অপয়া বেয়াদব মেয়ে কোথাকার, তোদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। 10টা মেয়ে জন্ম দিয়ে আমি একেবারে শেষ হয়ে গেলাম। আমার জীবনে একদম শান্তি নেই। রিমিতা, তোর বোনগুলোকে এখান থেকে নিয়ে সরে যা, তা না হলে কিন্তু আমি আবার সব কটাকে মারবো। এভাবেই সময় কাটতে থাকে। রেখার 10 মেয়ে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে বড় হতে থাকে। তবে এখনো পর্যন্ত রেখা ছেলে সন্তানের আশায় বসে থাকে। সে সন্দীপের কাছে সন্তান চাইলেও সন্দীপ আর কিছুতেই রাজি হয় না, যার ফলে রেখা আরো বেশি পাগলামি করতে থাকে। সে তার সমস্ত রাগ তার মেয়েদের উপর প্রকাশ করে। রেখার ছোট ছোট বাচ্চা মেয়েগুলো এখন সবসময় বাড়ির আশেপাশে ধুলো ময়লা মেখে ঘুরে বেড়ায়। তাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না বলে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়ে। সন্দীপ কাজের চাপে ব্যস্ত থাকায় সেও নিজের মেয়েদের সময় দিতে পারে না। শেষ পর্যন্ত রেখাকে জব্দ করার জন্য সন্দীপ তার 10 মেয়েকে অনাথ আশ্রমে দিয়ে আসে, কিন্তু রেখা তার মেয়েদেরকে ছাড়া বেশি দিন পর্যন্ত থাকতে পারে না। সন্দীপ, তুমি আমার মেয়েগুলোকে ফিরিয়ে নিয়ে এসো। আমি আমার মেয়েদেরকে ছাড়া আর থাকতে পারছি না। আমি ওদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর আমি ওদের কোনো কষ্ট দিতে চাই না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ছেলে হয়নি, এতে আমার 10 মেয়ের কোনো দোষ নেই। ওরা পুরোপুরি নির্দোষ, ওরা নিষ্পাপ। তুমি ওদের ফিরিয়ে নিয়ে এসো। আমি এবার ওদের ঠিক মতো দেখাশোনা করব, আমি কথা দিচ্ছি। সেদিনই সন্দীপ তার 10 মেয়েকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আসলে সন্দীপ তার মেয়েদেরকে কোনো অনাথ আশ্রমে নয়, বরং তার এক মাসির বাড়িতে রেখে আসে, যাতে সে রেখাকে তার ভুল ধরাতে পারে। প্রায় 1 মাস পর নিজের মেয়েদেরকে ফিরে পেয়ে রেখা খুবই খুশি হয়। সে তাদের সবকটাকে বুকে জড়িয়ে ধরে। সেদিনের পর থেকে রেখা ছেলে সন্তানের আশা ছেড়ে দিয়ে তার 10 মেয়েকে খুব ভালো মতো দেখাশোনা করতে শুরু করে। সোনারপুর গ্রামটি ছিল কৃষিভিত্তিক। সেখানকার সকলেই তাদের নিজের নিজের জমিতে কৃষিকাজ করে জীবনযাপন করত। আর যাদের নিজস্ব জমি ছিল না, তারা জমিদার আশুতোষ বাবু জমিতে ভাগ চাষির কাজ করত। এমনই সেখানে কৃতিকা দেবীও আশুতোষ জমিদারের জমিতে ভাগ চাষির কাজ করত। কৃতিকা খুবই দরিদ্র ছিল। সে তার 2 ছেলে মেয়ে বুবাই ও টিনাকে নিয়ে বাস করত। কৃতিকা দরিদ্র হলেও সে খুবই পরিশ্রমী হওয়ায় তাদের সংসারে খাবারের কোনোই অভাব হতো না। সে চাষের জমিতে অত্যন্ত পরিশ্রম করত। সে বর্ষাকালে ধান এবং শীতকালে নানান রকম শাকসবজি চাষ করত। শুধু তাই নয়, গরমে যখন কিছু ফসল হতো না, তখন সে ওই জমিতে ভুট্টার চাষ করত। এটা দেখে একদিন আশুতোষ বাবু বলে, কিরে কৃতিকা, তুই তো দেখছি নিজেও স্থির হবি না আর আমাকেও স্থির হতে দিবি না। আমি যেদিন থেকে তোকে জমিতে চাষ করতে দিয়েছি তখন থেকেই দেখছি তুই কিছু না কিছু বীজ লাগিয়েই রেখেছিস। হ্যাঁ দাদা, কি করব বলুন? শুধু শুধু বাড়িতে বসে থাকলে চলবে? আর জমিকে ফেলে রেখে কি বা লাভ হবে? প্রত্যেক সিজনেই তো কিছু না কিছু চাষের জিনিস আছে। তাই আমি আবহাওয়া অনুযায়ী কিছু জমিতে অন্য ফসলেরও চাষ করি, এতে করে সংসার খরচও বেরিয়ে আসে। হ্যাঁ, সেটা তো জানি। তুই অল্প জমিতে চাষ করলেও এবারে আমাকে কিন্তু পুরো জমির টাকাটাই দিতে হবে। আর হ্যাঁ, তুই কিসের বীজ ফেলেছিস আমি ঠিক বুঝতে পারছি না। দেখলাম ওখানে ছোট ছোট কি যেন গাছ বের হয়েছে। তাহলে কি তুই এবছরে শসা টসা চাষ করলি নাকি? ও, ওটা ওটা ভুট্টা তো আশুতোষ দা। আর শসা চাষ তো আমি শীতকালে করি। কেন, তুমি দেখো না? ও, তা বেশ। তাহলে তুই এক কাজ কর, সবকিছুর মতো ভুট্টাও আমাকে পাইকারি রেটে দিয়ে দিবি। তাহলে তুই নগদ টাকাও পেয়ে যাবি। কি মনে থাকবে তো?
তুইও যেন আবার কিশোরের মতো অল্প কিছু টাকা বেশি পাওয়ার জন্য অন্য জায়গায় বেচে দিস না, তাহলে আমাকে জানিসই তো। এভাবেই সেদিন আশুতোষ বাবু কৃতিকাকে শাসাতে থাকে। আসলে আশুতোষ বাবু লোভী প্রকৃতির মানুষ ছিল। একে তো সে জমির টাকার 1 পয়সাও ছাড়তো না, আর তার উপরে তার জমিতে ফসল চাষ করলেই তাকে কম দামে বিক্রি করতে হতো। যে বছর জমিতে ভালো ফসল হতো সে বছর আশুতোষ বাবু জমির টাকা মিটিয়ে কিছু টাকা বেঁচে যেত, আর যে বছর ফসল ভালো হতো না সে বছর চাষিদের কাছে খাবার টাকাও থাকতো না। হে ঈশ্বর, এবারে কি করি? একেই তো জমির পুরো টাকাটাই দিতে হবে, আর তার উপরে ফসলও ওনার কাছেই বিক্রি করতে হবে। এতে করে আমার চলবে কিভাবে? কি হলো, কি চিন্তায় পড়ে গেলি? মনের মধ্যে অন্য চিন্তা আসছে নাকি? তাহলে বল, আমি অন্য ব্যবস্থা করব। না দাদা, আমি সেরকম কিছু ভাবছি না। ভুট্টা হতে এখন অনেক সময় বাকি আছে, সে সময় আসুক, আমি নিশ্চয়ই আপনাকে দেব। এটা শোনার পর আশুতোষ বাবু খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কৃতিকা নিয়মিত ভুট্টা গাছে জল ও সার দিতে থাকে। তার অক্লান্ত পরিশ্রম এবং যত্নের ফলে সে বছর তার জমিতে অনেক অনেক ভুট্টা হয়েছিল, যেগুলো গ্রামের সকলেরই নজর কাড়ছিল। একদিন পাশের বাড়ির মালতী তার কাছে এসে বলে, কিরে কৃতিকা, বুদ্ধি করে এবছর বেশ ভালোই ভুট্টা চাষ করেছিস, আর যা ফলন হয়েছে আমার তো মনে হয় এই বছর তোর অনেক টাকা ইনকাম হবে। হ্যাঁ মালতী দি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করো। আমি তো প্রথমে ভেবেছিলাম ভুট্টা চাষ করে আমি জমিদার বাবুর কাছে ঋণে পড়ে যাব, কিন্তু ফলন দেখে আমার মনে হচ্ছে ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন। দেখি কালকে ভুট্টা কাটার দিন, জমিদারের কাছে নিয়ে গেলে ভুট্টার কত দাম দেয় সেটাই দেখার আছে। তারা যখন কথা বলছিল তখন কৃতিকার 2 ছেলে মেয়ে বুবাই ও টিনা সেখানে আসে। মালতী দেবী তাদেরকে দেখে বলে, এই তোরাও এসে গেছিস? আজ তোর মায়ের কাছে কি চাইবি চেয়ে নে, কাল তোর মা ভুট্টা বিক্রি করতে যাবে, ওখান থেকে অনেক টাকা পাবে। মা, আমার জন্য একটা স্কুলের ব্যাগ আর আমার সাজগোজের কিছু জিনিস কিনে দেবে, আর হ্যাঁ, আমার মাথার একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসবে। আচ্ছা রে মা, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। তোদের জন্যই তো আমি এগুলো করছি, তোদেরকে কিনে দেব না তো কাকে দেব? কৃতিকা সেদিন খুশির দিন ছিল, কারণ সে জমিতে ভুট্টার পরিমাণ দেখে সেখান থেকে যতই কম করে হোক 30 থেকে 35 হাজার টাকা মুনাফা পাবে, এটা সে আগেই ধারণা করেছিল। পরের দিন সকাল সকাল কৃতিকা জমির সব ভুট্টা একটি গাড়িতে করে নিয়ে জমিদার বাবুর কাছে যায়। এদিকে জমিদার বাবু সেদিন একটু চিন্তাতেই ছিল। জমিদার বাবুর ম্যানেজার মনোহর বাবু তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আর বলো না মনোহর, চিন্তাতে আমার মাথা ফেটে যাচ্ছে। কমপক্ষে এই মাসে আমার 10 লক্ষ টাকার প্রয়োজন। একই সঙ্গে এত টাকা কোথা থেকে পাবো সেটাই ভেবে পাচ্ছি না। আরে বাবু, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি আপনাকে বুদ্ধি দেওয়ার জন্য। দেখুন। এই বলে মনোহর বাবু জমিদার বাবুর কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে জমিদার আশুতোষ বাবু খুবই খুশি হয়। ঠিক তখনই সেখানে কৃতিকা আসে এবং সে জমিদার বাবুকে তার ভুট্টা দেখালে। থাক থাক, আমাকে আর দেখাতে হবে না। আমি আগেই তোমার ভুট্টার ব্যাপারে খবর পেয়ে গেছি। শুনেছি এবছর তোমার ভুট্টার ফলন অনেক সুন্দর ও বেশি পরিমাণে হয়েছে, তাই আমি তোমাকে তোমার ভুট্টার দাম 50,000 টাকা দেবো ভেবে রেখেছি। কি তুমি খুশি তো? তুমি কিন্তু এগুলো অন্য কোথাও বিক্রি করলে এত টাকা পেতে না। সেদিন এগুলো শুনে কৃতিকা মনে মনে খুব খুশি ছিল, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। কৃতিকা সত্যি সত্যি 50,000 টাকা হাতে পেয়ে খুব খুশি হয়েছিল। সে খুশি মনে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে ভাবে, যাক, ভালোই হয়েছে, এবছর ঈশ্বর মনে হয় আমার দিকে তাকিয়েছে। হ্যাঁ, মনে পড়েছে, যাওয়ার সময় বুবাই আর টিনের জন্য ওদের পছন্দের জিনিসগুলো নিয়ে যাব, তাহলে ওরাও খুব খুশি হবে। এভাবেই মনে করতে করতে কৃতিকা টাকার ব্যাগটি নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। ঠিক তখনই পিছন থেকে 2টি চোর এসে তার ব্যাগটি কেড়ে নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। কৃতিকা কি করবে ভেবে পাচ্ছিল না। সে চোর চোর বলে চিৎকার করতে থাকে, কিন্তু রাস্তায় কেউ না থাকায় সে কারোরই সাহায্য পায় না। তখন সে একেবারে ভেঙে পড়ে। না, এভাবে বসে থাকলে চলবে না, আমি বরং জমিদার বাবুর কাছে গিয়ে ব্যাপারটা জানাই। জমিদার বাবু নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য করবেন।
কিছুক্ষণ পর সে জমিদার আশুতোষ বাবুর কাছে এসে তার টাকা চুরির সমস্ত ঘটনা জানায়। কি, টাকা চুরি হয়ে গেছে? এতে আমি কি করব? তুমি তো এখান থেকে সব টাকা বুঝেই নিয়ে গেলে। এখন তোমার টাকার রাস্তায় কি হবে সেটা আমি দেখতে যাব কেন? বাবু, এদের কথায় বিশ্বাস করবেন না। এরা গরিব, অভাবে স্বভাব নষ্ট করে ফেলে। আমার তো মনে হয় এর টাকা চুরি হয়নি, এই টাকা লুকিয়ে রেখে আবার এখানে এসেছে। যদি আপনি দয়া করে আবারও কিছু টাকা দেন তাই আর কি। না বাবু, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এরকম নই। আমার কথা বিশ্বাস করুন, আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি আমার ছেলে মেয়েদের নিয়ে সারা বছর কি খাবো? এই চুপ করো বলছি। এখানে কোনো কান্নাকাটি করবে না, লোকে দেখলে শেষে আমাকেই খারাপ ভাববে। আর হ্যাঁ, তুমি এখন সত্যি কথা বললেও তাতে আমার কিছুই করার নেই। আমার এখানে টাকার গাছ নেই যে আমি আবারও তোমাকে টাকা দেব। হ্যাঁ, চাইলে কিছু ভুট্টা নিয়ে যাও আর চাষ করো, ওগুলো আবারও আমার কাছে বিক্রি করতে আসবে, তাহলে তখন তোমাকে টাকা দেবো, বুঝেছো? এখন যাও এখান থেকে, যাও বলছি। এই বলে আশুতোষ বাবু কৃতিকার হাতে কিছুটা ভুট্টা দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কৃতিকা চোখের জল মুছতে মুছতে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আসলে কৃতিকার টাকার ব্যাগ আশুতোষ বাবুই চুরি করেছিল, আর এটা কৃতিকা জানতো না। বেশ কয়েকদিন কেটে যায়। কৃতিকা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছিল। টাকা চুরি হওয়ার পর তার কাছে কোনো রকমের মূলধনও ছিল না, তাই তাদের সংসারে অনেক অনটন শুরু হয়। কিন্তু কৃতিকা কিছুতেই হার মানেনি। সে আর জমিদার বাবু জমিতে চাষ না করে তাদের বাড়ির সামনে ছোট জমিতেই সে ভুট্টার চাষ করে। তার পাশাপাশি দিনমজুরি করে সে সংসার চালাতে থাকে। কয়েকদিন পর তার গাছে আবারও অনেক ভুট্টার ফলন হয়। এবার তাকে আর কাউকে ভুট্টার ভাগ দিতে হয়নি। সে বাজারে গিয়ে নিজের হাতে সেগুলোকে পুড়িয়ে বিক্রি করতে থাকে। এর ফলে সে অনেক টাকা লাভ করে। ধীরে ধীরে তার অবস্থা ভালো হয়ে ওঠে। একদিন, হ্যাঁ রে কৃতিকা, বাড়িতে আছিস? একবার বাইরে বের হবন, আমি আজ তোকে কিছু বলতে এসেছি। কি বলবেন আশুতোষ দা? আমি তো আপনার জমিতে চাষ করি না, আর যে আপনি আমাকে ভুট্টা বিক্রি করার কথা বলবেন? হ্যাঁ রে বোন, আমি সেটা জানি, আর এটাও জানি আমার কারণে তোর অনেক কষ্ট হয়েছে। আসলে তোর টাকাটা সেদিন আমিই চুরি করে নিয়েছিলাম। আসলে আমার মেয়ের বিয়ের খরচের জন্য 10 লক্ষ টাকার দরকার ছিল, আর আমি সব ভাগ চাষিকে ঠকিয়ে টাকা জোগাড়ও করে ফেলেছিলাম। কিন্তু ঈশ্বর হয়তো আমার উপরে রেগে গেছে, তাই আমার মেয়েকে নিজের কাছে ডেকে নিয়েছে। তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস বোন, আর এই নে তোর টাকা, আমাকে ক্ষমা করে দে বোন। তুমি কি বলছো আশুতোষ দা? আমার তো তোমার কথা বিশ্বাসই হচ্ছে না। তুমি আমার টাকা চুরি করতে যাবে কেন? আমার টাকা তো রাস্তায় চুরি হয়েছিল। হ্যাঁ রে বোন, দাদা ঠিকই বলছেন। আর এই বুদ্ধিটা আমি নিজেই দাদাকে দিয়েছিলাম। আর দেখ না, তোদের সঙ্গে অন্যায় করার জন্যই হয়তো আমি এত বড় মরণ রোগে ভুগছি। তোরা আমাদের ক্ষমা করে দে কৃতিকা। না দাদা, আমি তোমাদের কারোর উপরেই রেগে নেই। আর নাইবা তোমার টাকা চুরি করার ফলে আমি শেষ হয়ে গেছি, এতে করে বরং আমার উপকারই হয়েছে। যার কারণে দেখো, আজকে আমি আমার নিজের জমিতে ভুট্টা চাষ করে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছি। হ্যাঁ, সেই জন্যই তোর কাছে আসা। তুই আমাদের উপরে রেগে না থাকলেও ঈশ্বর আমাদের উপরে নিশ্চয়ই রেগে আছেন, আর তাই আমরা শেষের পথে এসে দাঁড়িয়েছি। দয়া করে তুই আমার জমিতে আবারও চাষ করা শুরু কর, তাহলে আমারও আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবো। আর চিন্তা করিস না বোন, তোকে আমাদের কাছে কোনো কিছুই বিক্রি করতে হবে না, তুই যেখানে খুশি বিক্রি করিস। এটা শোনার পর কৃতিকা তাকে ক্ষমা করে দেয়। আশুতোষ বাবু তার কুকর্মের ফল অনেক আগে পেয়ে গিয়েছিল, আর এখন সে পরিবর্তিত হয়ে গিয়েছিল। আশুতোষ বাবু এখন সবার কাছ থেকে জমির ন্যায্য মূল্য গ্রহণ করে, আর এখন সে তাকে ফসল বিক্রি করার জন্য কোনো রকম ভাবে কাউকে বাধ্য করতো না।